আমাদের ঘর গোছাতে কষ্ট হয়, কিন্তু অগোছালো হতে কেন কোনো কষ্ট হয় না জানো? কারণ প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে যার নাম এন্ট্রপি। আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ রাশি এন্ট্রপি নিয়ে। এন্ট্রপি মূলত একটা সিস্টেমের বিশৃঙ্খলা পরিমাপ করে। কোন সিস্টেম কতটুকু বিশৃঙ্খলা বা সুশৃঙ্খল সেটা এন্ট্রপি দ্বারা মাপা যায়। আর আমরা আলোচনা করব রেফ্রিজারেটর মানে শীতলীকরণ যন্ত্র নিয়ে। তাহলে রূপান্তরের অক্ষমতাকেই এন্ট্রপি বলে, অথবা কোন সিস্টেমের বিশৃঙ্খলার মাত্রা পরিমাপ করা যায় যে রাশি দ্বারা, তাকে এন্ট্রপি বলে। এন্ট্রপি বৃদ্ধি হলো একটা সিস্টেম বা একটা অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হওয়ার প্রবণতাই হলো এন্ট্রপি বৃদ্ধি। যেমন বরফ গলে পানি হওয়া, ধোঁয়া ছড়িয়ে পড়া, এগুলোতে এন্ট্রপি বৃদ্ধি পায়। এই মহাবিশ্বে প্রতিনিয়ত এন্ট্রপি বৃদ্ধি পায়। যখন তাপ স্বতঃস্ফূর্তভাবে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়, তখন এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপির প্রতীক হলো এস। একক হলো জুল কেলভিন ইনভার্স বা জুল পার কেলভিন। এন্ট্রপির একক জুল পার কেলভিন, এটা আমরা মনে রাখবো। আর এন্ট্রপিকে লেখা হয় এস দ্বারা। স্থির তাপমাত্রায় একটি সিস্টেমে যদি ডিকিউ তাপ দেওয়া হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা লিখব ডিএস সমান ডিকিউ বাই টি। আমরা এন্ট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারাও লিখতে পারি, অথবা ডেল্টা এস দ্বারাও আমরা লিখতে পারি। ডেল্টা এস দ্বারাও আমরা লিখতে পারি। ডেল্টা এস সমান ডিকিউ বাই টি। এন্ট্রপির পরিবর্তনকে আমরা ডিএস। এখন স্থির তাপমাত্রায় যদি কোনো সিস্টেমে ডিকিউ তাপ সরবরাহ করা হয় বা কোনো সিস্টেমে ডিকিউ তাপের পরিবর্তন ঘটে, তাহলে এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান ডিকিউ বাই টি। এই এন্ট্রপির পরিবর্তনকে আমরা ডিএস দ্বারা যেমন লিখতে পারি, তেমন কিন্তু এন্ট্রপির পরিবর্তনকে ডেল্টা এস দ্বারাও লেখা যাবে। ডেল্টা এস দ্বারাও আমরা লিখতে পারবো। তাহলে এন্ট্রপির পরিবর্তন ডিএস অথবা ডেল্টা এস। ডেল্টা এস সমান কি ডিকিউ বাই টি। আর যদি তাপমাত্রা পরিবর্তন হয়, টি1 থেকে টি2 তাপমাত্রা হয়, তখন এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস অথবা ডিএস, যেটাই লেখো না কেন, সমান এমএস লন টি2 বাই টি1। এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সমান এমএস লন টি2 বাই টি1। এম মানে কি ভর, এস মানে আপেক্ষিক তাপ, টি1 আদি তাপমাত্রা, টি2 শেষ তাপমাত্রা, লন ক্যালকুলেটরের লন আছে সেটা লন। এখন শোনো, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ জিরো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ কত? জিরো। তাপের আদান প্রদান হয় না। ডিকিউ যদি জিরো হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? ডিকিউ জিরো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সমান ডিকিউ জিরো মানে জিরো বাই টি। জিরো বাই টি মানে কি টি, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য। তাহলে আমরা এন্ট্রপি কাকে বলে নতুন করে বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। আবার শোনো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত? শূন্য। মনে রাখবে অবজেক্টিভ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য কেন? ব্যাখ্যা করো, 2 মার্কে আসে। কারণ হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না,
অর্থাৎ ডিকিউ 0, সেই ক্ষেত্রে এন্ট্রপির সূত্রে যদি বসানো হয় এন্ট্রপির পরিবর্তন 0 আসে। এভাবে 2 মার্কের অ্যান্সার দিবে। তাহলে রুদ্ধতাপের প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0 কেন ব্যাখ্যা করো। 2 মার্কের কোশ্চেন। যে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। আমরা এটা জেনে রাখবো। এখন দেখো আমরা যখন অঙ্ক করার জন্য লাগবে এন্ট্রপির পরিবর্তনের অঙ্ক আসবে। এন্ট্রপির পরিবর্তনের অঙ্ক তোমাদের পরবর্তী কোনো এক ক্লাসে দিব, ভিডিও দিব। এখন আমরা শুধু মনে রাখবো, আমরা জানি স্থির তাপমাত্রায় নরমালি এন্ট্রপির পরিবর্তনের মূল সূত্র ডিএস বা ডেল এস যেটাই বলো না কেন, ডেল্টা এস, ডিএস বা ডেল্টা এস যেটাই বলো না কেন, ডিএস সমান ডি কিউ বাই টি। এটা কি স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়। এখন যখন বরফ গলবে তখন তোমরা 9 পড়েছো বরফ গলার সময় গৃহীত তাপ বা পানি বরফ হলে বর্জিত তাপ, বরফ পানি হলে গৃহীত তাপ ডিকিউ সমান এম এলএফ। অর্থাৎ এলএফ মানে কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এলএফ মানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এম মানে ভর। তাহলে আমরা ডিএস সমান কি লিখতে পারি, এম এল এফ বাই টি। বরফ গলার সময় ডিএস বা ডেল্টা এস সমান বরফ গলার সময় ডিএস অথবা ডেল্টা এস সমান আমরা লিখতে পারি এম এল এফ বাই টি। এমএলএফ বাই টি মনে রাখবে। এখানে টি বরফের তাপমাত্রা 273 কেলভিন। কেলভিনে আমরা যখন এন্ট্রপির অঙ্ক করব তখন তাপমাত্রা অবশ্যই কেলভিনে হবে। এম হইল ভর, এলএফ মানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 336 কিলো জুল। কিলো জুল, কিন্তু কিলো দিয়ে অঙ্ক করব না, আমরা জুল দিয়ে অঙ্ক করব। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে 3,36,000, 3,36,000 জুল কেজি ইনভার্স, জুল কেজি ইনভার্স, জুল কেজি বা জুল পার কেজি অথবা কেজি ইনভার্স যেটা লেখো অসুবিধা নেই। তাহলে আমরা বরফ গলনের সুপ্ত তাপ মুখস্থ করব এবং বরফ গলার সময় এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান এমএলএফ বাই টি। আর যখন বাষ্প হবে তখন এই এলএফ এর জায়গায় বাষ্পীভবনের ক্ষেত্রে আমরা ডিকিউ সমান জানি, বাষ্প যখন হবে তখন ডিকিউ কি এম এল ভি। এম এল ভি এটা 19 তোমাদের জানা। এলভি, এলভি মানে ভ্যাপারাইজেশন। আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ ভ্যাপারাইজেশন কত সে মানটা মুখস্থ করবে। তাহলে ডিএস সমান কি লেখা যাবে, বাষ্প হওয়ার সময় ডিএস সমান লেখা যাবে এম এল ভি বাই টি। এম এল ভি বাই টি। এইখানে টি হলো 373, এই টিটা বাষ্পের সময় টি কত 373, বরফের সময় টি কত 273 মনে রাখবে। এবং এলভি কত বাষ্পীভবনের সুপ্ত তাপ কত, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এটাকে যদি আমি কিলো জুল, এটাকে যদি আমি কিলো না লিখি তখন কিলোর পরিবর্তে 3টা শূন্য এসে যাবে। কিলোর পরিবর্তে কি হবে 3টা শূন্য এসে যাবে। তার মানে কি হবে 22,60,000, 22,60,000, 22,60,000 জুল কেজি ইনভার্স, জুল কেজি ইনভার্স, জুল কেজি ইনভার্স। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত পানির 22,60,000, 22,60,000 একটা শূন্য হবে 22,60,000। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,60,000 মনে রাখবে। তাপমাত্রার যদি পরিবর্তন হয় এটা হলো বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, সেই ক্ষেত্রে এই দুটো ইকুয়েশন। আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় পানির তাপমাত্রা বাড়ে, যখন যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস বা ডিএস সমান এম এস লন টি টু বাই টি অন।
তাপমাত্রা যখন স্থির থাকবে না তখন তো একটা তাপমাত্রা না, তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে সমাকলন করে, এবং সমাকলন করার পর এন্ট্রপির পরিবর্তনের সূত্র হয় ডেল্টা এস সমান এম এস লন টি টু বাই টি ওয়ান। এম এস লন টি টু বাই টি ওয়ান। টি ওয়ান মানে আদি, টি ওয়ান মানে আদি তাপমাত্রা, টি টু মানে শেষ তাপমাত্রা। এম মানে ভর, এস মানে আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। বরফের আপেক্ষিক তাপ পানির অর্ধেক, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। মনে রাখবে টোটাল এন্ট্রপির পরিবর্তন যদি বরফ থেকে বাষ্প হয় তখন টোটাল এন্ট্রপির পরিবর্তন হবে সবগুলো ধাপে এন্ট্রপির পরিবর্তনের যোগফল। টোটাল এন্ট্রপির পরিবর্তন যোগ। আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি অঙ্ক করে এটা দেখিয়ে দেব, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু মনে রাখবে বরফ গলার সময় এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি হবে, বাষ্প হওয়ার সময় এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি হবে। এটা হলো অবস্থার পরিবর্তন। বরফ গলা মানে কি? অবস্থার পরিবর্তন। বাষ্প হওয়া মানে কি? অবস্থার পরিবর্তন। আর যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি হবে? এম এস লন টি টু বাই টি ওয়ান। ঠিক আছে? টোটাল এন্ট্রপির পরিবর্তন সবগুলো যোগ হবে, আমরা ধীরে ধীরে সেটা জানবো। এখন এই সূত্র কয়টা মুখস্থ করব এবং লিখবো, লিখে মুখস্থ করব। তাহলে সবগুলো ব্যাপার তোমরা একটু সময় দেখো। এখানে কেলভিন না, কেজি হবে, জুল পার কেলভিন। প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয় না। প্রত্যাগামী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য, অপরিবর্তিত হয়ে থাকে। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ায় ডেল্টা এস ইউনিভার্স মানে মহাবিশ্বের ইকুয়ালস জিরো। অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়া। আমাদের চারপাশে অহরহ অপ্রত্যাগামী প্রক্রিয়া ঘটেই চলেছে। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় মহাবিশ্বের মোট এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে এই মহাবিশ্বের বেশিরভাগ ঘটনাই যেহেতু অপ্রত্যাবর্তী সুতরাং বা অপ্রত্যাগামী, সুতরাং এই মহাবিশ্বের এন্ট্রপি সব সময় বৃদ্ধি পাচ্ছে। এন্ট্রপি বৃদ্ধি পাওয়া মানে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাওয়া। তাহলে মহাবিশ্ব বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা ইউনিভার্স গ্রেটার দ্যান জিরো। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি জিরোর চেয়ে বড়, অর্থাৎ ধনাত্মক। এই মহাবিশ্বে বেশিরভাগ প্রক্রিয়া অপ্রত্যাগামী। মহাবিশ্বের এন্ট্রপি সবসময় বৃদ্ধির দিকেই চলছে, বেড়েই চলছে, বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে মহাবিশ্ব। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী মহাবিশ্বের এন্ট্রপি কখনো হ্রাস পাবে না, অপরিবর্তিত থাকবে, কিন্তু নেগেটিভ হবে না। হয় অপরিবর্তিত থাকবে অর্থাৎ শূন্য হবে, অথবা ধনাত্মক হবে, জিরোর চেয়ে বড় হবে। এটা অবজেক্টিভ। অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান ইকুয়ালস জিরো। হয় জিরো হবে অথবা জিরোর চেয়ে বড় হবে এন্ট্রপির পরিবর্তন সবসময়। টোটাল এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির দৃশ্যমান উদাহরণ যেমন বরফ গলে যাওয়া, এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। বরফ কঠিন অবস্থা, অণুগুলো যে সুশৃঙ্খল অবস্থায় থাকে, তরলে যখন পরিণত হয়, যখন পানি হয়, তখন অণুগুলো কঠিন অবস্থায় অণুগুলো যেভাবে সজ্জিত থাকে, তরল হলে সেভাবে সজ্জিত থাকে না, অনেকখানি এলোমেলো হয়ে যায়। তাহলে বরফগুলো যখন পানি হয় তখন এন্ট্রপি বৃদ্ধি পায়। ধোঁয়া ছড়িয়ে পড়া, ধোঁয়া যে ছড়িয়ে পড়ে, আগুন জ্বললে যে ধোঁয়া ছড়িয়ে পড়ে, সেই ধোঁয়াটাকে নিশ্চয়ই আগের অবস্থায় আবার নিয়ে আসা যায় না। তাহলে এটা কি? অপ্রত্যাগামী প্রক্রিয়া। এই ধোঁয়ায় অণুগুলো স্বতঃস্ফূর্ত ভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, এটা বিশৃঙ্খলা বাড়ে। গরম কফি ঠান্ডা হওয়া, কফি কি করছে? তার তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছে, তাহলে পরিবেশ তাপ গ্রহণ করছে, পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপ উচ্চ তাপমাত্রার কফি থেকে নিম্ন তাপমাত্রার পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে স্থানান্তরিত হলে সবসময় এন্ট্রপি বৃদ্ধি পায়। মনে রাখবে, যখন তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায় তখন এন্ট্রপি বৃদ্ধি পায়, আর এটাই তো হয়। তাহলে এন্ট্রপি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন স্বাভাবিকভাবে ঘটে এবং বিপরীতমুখী এই পরিবর্তনগুলো বিপরীতমুখী হওয়া সম্ভব নয়। এটাই হলো এন্ট্রপি বৃদ্ধি পায়, আর এটাই হলো এন্ট্রপির মূল তাৎপর্য। এরপর আসো রেফ্রিজারেটর বা
একটা বিপরীতমুখী তাপ ইঞ্জিন। আমরা তাপ ইঞ্জিন জানি, রেফ্রিজারেটর হলো তাপ ইঞ্জিনের উল্টো। তাপ ইঞ্জিন কি করে? উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে আর নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ ছাড়ে। ফ্রিজের ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হয়। রেফ্রিজারেটরের ভিতরে বস্তুর তাপমাত্রা কম, কম তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে কম্প্রেসর, রেফ্রিজারেটরের কম্প্রেসর কাজ করে, সেই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ যে গ্রহণ করে সেটাকে উচ্চ তাপমাত্রার পরিবেশে বর্জন করে। ফ্রিজের বস্তু থেকে, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে পরিবেশের তাপমাত্রা বেশি, বেশি তাপমাত্রায় বর্জন করছে। তাহলে তাপ ইঞ্জিনের উল্টা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে রেফ্রিজারেটর কি করে? ফ্রিজের বস্তু থেকে তাপ শোষণ করে, মানে গ্রহণ করে, কম্প্রেসর কাজ করে, কারেন্টের সাহায্যে কম্প্রেসর তড়িৎ শক্তি ব্যয় করে কম্প্রেসরে কাজ করে এবং পরিবেশে তাপ বর্জন করে। তাহলে পরিবেশে তাপ বর্জন করবে কতটুকু? এই যে ফ্রিজ থেকে তাপ গ্রহণ করলো Q2 এবং কম্প্রেসর কাজ করলো W, Q2 প্লাস W সমান পরিবেশে বর্জিত তাপ Q1। তাহলে ফ্রিজের ক্ষেত্রে Q1 সমান Q2 প্লাস W। Q1 মানে পরিবেশে বর্জিত তাপ, Q2 মানে ফ্রিজ কতটুকু তাপ শোষণ করছে, শোষিত তাপ, W মানে কম্প্রেসরে ব্যয়িত শক্তি বা কাজ। তাহলে W মানে ব্যয়িত শক্তি বা কাজ। তাহলে Q1 সমান Q2 প্লাস W। Q1 পরিবেশে বর্জিত তাপ, Q2 ফ্রিজের গৃহীত তাপ বা শোষিত তাপ, W কম্প্রেসরের ব্যয়িত শক্তি বা ব্যয়িত কাজ। তাহলে Q1 সমান Q2 প্লাস W। ফ্রিজের কার্যকৃত সহগ কপ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কপ বা কার্যকৃত সহগ। সহগ মানে গুণাঙ্ক, কার্যকৃত গুণাঙ্ক বা সহগ, এটাকে কে দ্বারা লেখা হয়? তাহলে মনে করো ফ্রিজ থেকে তাপ শোষণ করছে Q2 আর কম্প্রেসর কাজ করছে W, তাহলে কার্যকৃত সহগ কে সমান হবে Q2 বাই W। W সমান কি? একটু আগে আমরা পড়েছি Q1 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 সমান Q2 প্লাস W, Q2 প্লাস W তাহলে W সমান কি হবে? Q2 থেকে পাঠায় দাও, মনে মনে W ওখানেই রাখো। তাহলে Q1 মাইনাস Q2, Q1 এই Q2টাকে Q1 এর সাথে নিলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, Q1 মাইনাস Q2। Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। তাহলে আমরা W পরিবর্তে বসাতে পারি Q1 মাইনাস Q2। তাহলে K সমান কি? Q2 বাই W যেমন সত্য, K সমান Q2 বাই Q1 মাইনাস Q2 এটাও সত্য। তাহলে রেফ্রিজারেটর কপ ইকুয়েশন মনে রাখবে, আমরা তাপ দ্বারা না লিখে যদি তাপমাত্রার দ্বারা লিখি তাহলে কিউর পরিবর্তে তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, তাপ এবং কেলভিন তাপমাত্রা পরস্পর সমানুপাতিক, তাহলে তাপের পরিবর্তে আমরা তাপমাত্রা লিখতে পারি, কেলভিন তাপমাত্রা লিখতে পারি। কে সমান T2 বাই T1 মাইনাস T2। যদি তাপমাত্রা দ্বারা থাকে তাহলে এই তাপমাত্রা দ্বারা কপ বের করব, যদি তাপ দেওয়া থাকে তাহলে তাপ দ্বারা কপ বের করব। তাহলে ফ্রিজের কার্যকৃত সহগ অবজেক্টিভে আসে, 3 মার্কও আসতে পারে, বাট অবজেক্টিভে বেশি আসে। তাহলে সব কয়টা মনে রাখবে, ফ্রিজের কাজ W সমান Q1 মাইনাস Q2, এটাও মনে রাখবে। T1 মানে পরিবেশের তাপমাত্রা, T2 মানে ফ্রিজের তাপমাত্রা। তাপমাত্রাগুলো কেলভিনে চিন্তা করব। কপ সবসময় একের বেশি হওয়া সম্ভব, কারণ এক জুল কাজ ব্যয়ে 1 জুলের বেশি তাপ স্থানান্তর করতে পারে রেফ্রিজারেটর, কিন্তু ইঞ্জিনে কিন্তু এ ভিন্ন। যত তাপ গ্রহণ করে সবটা কাজে পরিণত করে না, সেটা ভিন্ন তাপ ইঞ্জিনে। বাট রেফ্রিজারেটর 1 জুল কাজ ব্যয়ে 1 জুলের বেশি তাপ স্থানান্তর করতে পারে, মানে ফ্রিজ থেকে 1 জুলের বেশি তাপ সে গ্রহণ করতে পারে, এটা মনে রাখবে। T1 আর T2 এর পার্থক্য যত বেশি হবে কপ তত, দেখো এই যে T1 আমরা K সমান কি? T2 বাই T1 মাইনাস T2, T1 মাইনাস T2 পার্থক্য যত বেশি K এর মান তত কম। T1 মাইনাস T2 যত বেশি, এর বিয়োগফল যত বেশি, নিচে বেশি, তার মানে উপরে K কম, কমে যাবে। তাহলে পরিবেশের তাপমাত্রা এবং ফ্রিজের ভিতরের বস্তুর তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে
ফ্রিজের কম তত কম হবে, মনে রাখবে, এটা অবজেক্টিভের জন্য। আদর্শ ইঞ্জিন আর বাস্তবের আদর্শ রেফ্রিজারেটর আর বাস্তবের রেফ্রিজারেটর মধ্যে পার্থক্য আছে। তাত্ত্বিকভাবে রেফ্রিজারেটরের কবজা, বাস্তবে যে রেফ্রিজারেটর সেটার কি আদর্শ কার্নোট রেফ্রিজারেটরের চেয়ে বাস্তবে রেফ্রিজারেটরের কম কম, কারণ বাস্তবে রেফ্রিজারেটর ঘর্ষণ এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া থাকে। তাহলে রেফ্রিজারেটর সম্পর্কে একটু জেনে নাও। Q2 হলো গৃহীত তাপ, ফ্রিজের ভিতর থেকে তাপ শোষণ করে। আর T2 হলো ফ্রিজের ভিতরে নিম্ন তাপমাত্রার বস্তু, এটি ফ্রিজকে ঠান্ডা রাখে। আর কম্প্রেসরের কাজ W সমান Q1 মাইনাস Q2। এটা ছাড়া এই কম্প্রেসরের কাজ তড়িৎ শক্তি ব্যয় ছাড়া ফ্রিজ নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ ছাড়তে পারবে না। Q1 হলো পরিবেশে বর্জিত তাপ, পরিবেশের তাপমাত্রা T1 Q1 সমান Q2 প্লাস W। গৃহীত তাপে এন্ট্রপি হ্রাস পায়, বর্জিত তাপে এন্ট্রপি বৃদ্ধি পায়। মহাবিশ্বে মোট এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে।